আমাদের দেশে জুলাই টু জুন, 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত হলো ফিসক্যাল ইয়ার। আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা 9 মাস খাতা মুড়ি দিয়ে ঘুমায়, শেষের 3 মাস গা ঝাড়া দিয়ে চলে আসে। এসে এমন গতিতে কাজ শুরু করে, ঝড়ের গতি। 9 মাসে 42%, 3 মাসে 50%। এবং তখন কি হয়? বৃষ্টি জোরে জনগণের টাকা পানির সাথে মিশে যায়। লুটপাট, অপচয়, অজব। কেন এটা করতে হবে তার কোনো যুক্তিকতা নাই। আমরা বলেছিলাম আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 31। তাহলে অন্তত শেষ 3 মাসের দৈত্যটার ঘুম ভাঙলেও আমাদের সম্পদ পানি হয়ে হারিয়ে যাবে না, ভেসে যাবে না। এই সময় খাল খনন, নদী সংস্কার, বাঁধ দেন, সব কিছু এই সময় পরে গিয়ে যখন কুশ পাওয়া যায় না, বলে যে এটা জোয়ারে ভেসে গেছে। তো এটা কোনো সমাধান আমরা পাইনি। আমরা বলেছিলাম সূচনা কর আগে ছিল 5%, এটা এখন প্রস্তাবনা করা হয়েছে 10%। এটা প্রান্তিক মানুষের জন্য বড় কষ্টের। এই জায়গাটা আমরা বলেছিলাম না, 10% না, 5% না করেন। এটা তারা অ্যাকসেপ্ট করেননি। আপনারা দেখেছেন বিদেশ থেকে সাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের উপরে একটা ভালো ট্যাক্স আরোপের প্রস্তাব এসেছে। আমরা এটা তুলে দিতে বলেছিলাম। অর্থমন্ত্রী সাহেব তার সমাপনী বক্তব্য বললেন যে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে ভালো হতো। আমরা প্রস্তাব দিয়েছি, ওনারা আশ্বাস দিলেন যে এখন তো আর এটা বিলে আনা যাচ্ছে না, আমরা এসআরওর মাধ্যমে এটা বাস্তবায়ন করব। না না, বলতেছি, আমাকে বলতে দেন, আমি বলবো, যেটা একেবারে ভুল হয়ে যাবে তখন লোকমা দিয়ে। তো এরপরে আলহামদুলিল্লাহ হাউসে এটা বলা হয়েছে যে এসআরের মাধ্যমে এটা অ্যাকসেপ্টেড। এই জায়গায় আমরা ধন্যবাদ জানাই। কেন আমরা সাইকেলের খুচরা যন্ত্রাংশের উপরে এটা ওয়েবার চাইলাম? আমরা এই কারণে চেয়েছি, এইটা ব্যবহার করেন অতি স্বল্প আয়ের মানুষেরা, আর ব্যবহার করেন যে সমস্ত মানুষের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য দরকার একটা বয়সের প্রান্ত সীমা। এটা কোনো বড় লোকেরা ব্যবহার করে না। এটা নাম্বার 1। নাম্বার 2, এগুলা শুধু দেশে ব্যবহার হয় না, বিদেশেও রপ্তানি হয়। এটা একটা ক্ষুদ্র শিল্প। এটাকে প্রমোট করলে বহু মানুষের কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রাও আমরা অর্জন করতে পারব। কিন্তু অতিরিক্ত কর যদি আরোপ হয় তাইলে বিদেশের চাহিদা আমরা দিতে পারবো না, তখন কম্পিটিশনে আমরা টিকব না। ধন্যবাদ, এটা তারা গ্রহণ করেছে। সূচনায় আমরা নির্বাচনের সময় আপনাদের সামনে, দেশবাসীর সামনে ওয়াদা করেছিলাম যে আমাদের কেউ নির্বাচিত হলে, এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক, আমরা বিনা ট্যাক্সের গাড়ি কিনব না এবং সরকারি কোনো প্লটের সুবিধা নেব না। কিছু বন্ধুরা ওই গুড়ের সাথে কিছু লবণ না ছিটাইলে আরাম পায় না। আমরা যা বলেছি স্পষ্ট বলেছি, অস্পষ্ট কোনো কথা বলিনি। এখানে লাগাই দিছে ফ্ল্যাট নিব। এখন সরকারি ফ্ল্যাট এমপিদের জন্য ডেজিগনেটেড, এটা সরকারি দায়িত্ব পালনের জন্য। এটাকে সরকার আমাকে দিয়ে দিচ্ছে নাকি? ওইটা যত সময় সংসদ কার্যকর থাকবে তত সময় উনি এটা ব্যবহার করবেন। সরকারি দল, বিরোধী দল সবাই করবে। যখন সংসদ বিলুপ্ত হয়ে যাবে তখন আর কেউ 1 সেকেন্ড এখানে থাকার কোনো নৈতিক এবং বৈধ অধিকার নেই, ছেড়ে দিতে হবে। এটাকে গুলায়, এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের জলগুলা করা হয়, পানিগুলা করা হয়। আমরা ওইটা বলি নাই। সম্মানিত ভাইরা, আমরা আরো বলেছিলাম সরকারি সুযোগ সুবিধা যতটা না নিলে না হয় আমরা চেষ্টা করি। কিন্তু
কেউ যদি এটা নিতে চায় এখানে কোনো অপরাধ নেই। তো আমরা সেটা রক্ষা করে চলার চেষ্টা করছি। এই যে বাজেটটা এসেছে, বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। এই বাজেট থেকেই তো 28 লক্ষ কোটি টাকা 15.5 বছর বিদেশে চলে গেছে। যদি এই দুই জিনিসের সংস্কার না হয় আবার যাবে। এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা শুধু এনবিআর এর না। এনবিআর তো হইল আমাদের কালেক্টর, কিন্তু এক্সিকিউশন তো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের উপর।